সম্প্রতি শেষ হয়েছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ৫ রাজ্যের মধ্যে তুলনামূলক বড় ৪টি রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানাতে গণনা হয়েছে ৩ তারিখ ৩রা ডিসেম্বর। আর ৪ তারিখে একটি ছোট রাজ্য উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মিজোরাম, সেখানে গণনা হয়েছে ৪ তারিখ ৪ঠা ডিসেম্বর। এবং ৩ তারিখে যে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এবং তেলেঙ্গানা এই ৪ রাজ্যের যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে যে তেলেঙ্গানাতে যে ভারতীয় রাষ্ট্রীয় সমিতি তাদেরকে হারিয়ে জাতীয় কংগ্রেস সেখানে ক্ষমতা দখল করেছে। বাকি ৩টি গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই ৩টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি সেখানে ক্ষমতা দখল করেছে। এবং মিজোরামে ৪ঠা ডিসেম্বরের যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে সেখানে যে ২ আঞ্চলিক দলের মধ্যে লড়াই এবং সেখানে কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু একেবারে প্রান্তিক ভোট, অর্থাৎ তারা কংগ্রেস মাত্র ১টি আসনে জিতেছে এবং বিজেপি মাত্র ২টি আসনে সেখানে তারা জিতেছে। এখন এই যে নির্বাচনী ফলাফল, তাতে বিশেষ করে গেরুয়া শিবির বা বিজেপি তারা সারা দেশ জুড়ে উল্লসিত এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপি দাবি করছে তারা এই যে ইলেকশন হলো বিধানসভা ৫ রাজ্যে, এটা ছিল তাদের কাছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে একটি সেমিফাইনাল। এবং সেমিফাইনালে তারা দাবি করছে তারা কংগ্রেসে ৩-১-এ হারিয়ে দিয়েছে। এটা যথার্থই কংগ্রেস মাত্র ১টি রাজ্যে ক্ষমতায় দখল করতে চলেছে এবং রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় হারিয়েছে। মধ্যপ্রদেশের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সেখানে সর্ববৃহৎ দল হওয়া সত্ত্বেও তারা প্রথম মুখ্যমন্ত্রী কমলনাথের নেতৃত্বে তারা সরকার গঠন করেছিল, কিন্তু পরবর্তীকালে বিজেপি ঘোড়া কেনা বেচা করে মধ্যপ্রদেশে তারা ক্ষমতা দখল করে। সেই মধ্যপ্রদেশে আবার বিজেপি বিপুল ভোটে তারা ক্ষমতায় ফিরতে চলেছে। এবং রাজস্থানে যেখানে কংগ্রেস বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত বিধানসভায় তারা সরকার করেছিল, তারাও কিন্তু আজকে সেখানে বিপুলভাবে পর্যুদস্তু হয়েছে। সামগ্রিকভাবে এই ফল কেন এমন হলো, অনেক রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন যে সংস্থা তারা যে ভোটের যে ফলাফলের আভাস দিয়েছিল সেখানে কিন্তু মেলেনি। বারে বারে দাবি করা হচ্ছিল, বলা হচ্ছিল যে মধ্যপ্রদেশে যে হর্স ট্রেডিংয়ের মাধ্যমে বিজেপির ক্ষমতায় আসাটাকে মধ্যপ্রদেশের মানুষ ভালোভাবে নেয়নি, সেখানে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে অথবা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু সেখানে মধ্যপ্রদেশে বিজেপি একাই ১৬৩টি আসন পেয়েছে, কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। অন্যদিকে ছত্তিশগড়ে সেখানেও ভাবা হয়েছিল বা বলা হয়েছিল বা মনে করা হচ্ছিল যে কংগ্রেস দ্বিতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। ছত্তিশগড়ে সেখানে ৯০ আসনের মধ্যে বিজেপি একাই ৫৪টি আসন পেয়েছে, কংগ্রেসের ঝুলিতে গেছে মাত্র ৩৫টি আসন। সামগ্রিকভাবে বিশেষ করে বড় ৪ রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা এবং বিশেষ করে বিজেপি যে তিনটি রাজ্যের বিধানসভা, সেই ৩টি রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে যেটা সামনে আসে যে এই ৩ রাজ্যের ফলাফল, এটা কি আসলে বিজেপি জিতেছে? বিজেপির মেশিনারি বা ভোট ব্যাংক সবটাই কি এই ৩ রাজ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে সেখানে মোদি ফ্যাক্টর বা মোদি ক্যারিশমার জোরে বা বিজেপির ভোট ব্যাংক? আসলে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে তার একটা রাজনৈতিক শাখা, তাদের মূল সংগঠন বা মাদার অর্গানাইজেশন বা ধাত্রী সংগঠন বলা হয়, সেটা হচ্ছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটা হচ্ছে যারা পর্দার আড়ালে থেকে বা প্রচারের আড়ালে থেকে তারা সারা বছর ৫ বছর ধরে প্রায় ভারতবর্ষের প্রতিটি রাজ্যে তারা তাদের প্রায় ১০০রও বেশি সহযোগী সংগঠনকে নিয়ে তারা জমি চাষ করে, তারা সমস্ত রকমভাবে সেখানে জমিকে উর্বর করার কাজ করে চলেছে এবং একই সঙ্গে তারা ফসল ফলায়। আর ভারতীয় জনতা পার্টি সেখান থেকে
তারা ফসলটাকে সংগ্রহ করে ফসলটা ঘরে তোলে। অর্থাৎ আজকের বিজেপির যেটা সাফল্য সেটা আপাত দৃষ্টিতে বিজেপির সাফল্য মনে হলেও এর মূল স্থপতি বা মূল কারিগর বা মূল চালিকা শক্তি বা মূল মেশিনারি সবটাই কিন্তু আরএসএসের। এবং আপনারা জানবেন এই যে আরএসএসের সারা ভারতবর্ষে কত শাখা আছে জানেন? আরএসএসের মোট শাখা সংখ্যা 60,000-এরও বেশি। আসলে আরএসএস তাদের সমস্ত তথ্য এবং পরিসংখ্যানগুলো তারা বিভিন্নভাবে জনসমক্ষে আনতে চায় না, গোপন করে। তারপরেও বিভিন্নভাবে সাধারণ জনসমাজের কাছে যে সমস্ত তথ্য পাওয়া যায় তাতে আরও জানা যায় যে আরএসএসের সারা ভারতবর্ষে স্বেচ্ছাসেবকদের সংখ্যা প্রায় 6 লক্ষ। আরএসএস সারা ভারতবর্ষে শুধু সরাসরি তাদের স্কুল আছে 30,000। আরএসএসের যে ছাত্রদের পড়াবার জন্য বিভিন্ন স্কুল এবং কলেজে শিক্ষকের সংখ্যা 3 লক্ষ। আরএসএসের স্কুলগুলোতে পড়ে মোট ছাত্রদের সংখ্যা জানেন 50 লক্ষ। আরএসএসের যে মজদুর সংগঠন আছে বা ট্রেড ইউনিয়ন আছে, ভারতীয় মজদুর সংঘ, তাদের সদস্য সংখ্যা 90 লক্ষ। তাদের আরএসএসের যে ছাত্র সংগঠন এবিভিপি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অনেকে মনে করে বা ভাবে এটা বিজেপির ছাত্র সংগঠন, আসলে না, এটা কিন্তু আরএসএসের ছাত্র সংগঠন। সেই এবিভিপির ছাত্র সংখ্যা হচ্ছে সদস্য সংখ্যা 50 লক্ষ সারা ভারতবর্ষে। বিজেপির একেবারে মেম্বারশিপ যারা আছে সেই বিজেপির যে সদস্য সংখ্যা সারা ভারতবর্ষে নিবন্ধীভূত সেটা হচ্ছে 1 কোটি। বিজেপি শুধু আরএসএসের প্রচারণা সংস্থা বা প্রকাশনা সংস্থা আছে সারা ভারতবর্ষে 500টি প্রকাশনা সংস্থা শুধু আরএসএসের মাধ্যমে পরিচালিত হয়। আরএসএসের সারা ভারতবর্ষে 4,000-এরও বেশি প্রচারক বা ফুল টাইমার আছে এবং শুধুমাত্র সাবেক সেনা কাউন্সিলের সদস্য 1 লক্ষ। তাছাড়া আরএসএসের যে সহযোগী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, তাদের সদস্য সংখ্যা সারা ভারতবর্ষে 70 লক্ষ। এবং বজরং দল, যেটা বলা হয়ে থাকে আরএসএসের যুব শাখা, তাদের সদস্য সংখ্যা প্রায় 3 লক্ষ। এবং 100-রও বেশি শাখা বা সহযোগী সংগঠন নিয়ে তারা সারা ভারতবর্ষে নিরলসভাবে আজকের কাজ করে চলেছে প্রচারের আলো ছাড়া। সেই সমস্ত আরএসএসের মেশিনারিকে আজকের বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস, তারা আজকের কি তাদের মোকাবিলা করতে আদতে ব্যর্থ হয়েছে। এই যে আরএসএসের অজস্র যে উইংস, অজস্র যে শাখা, অজস্র যে সহযোগী, তাদের যে বিচিত্র সমস্ত কর্মকাণ্ড, সেগুলোকে কাউন্টার করার জন্য, সেগুলোকে প্রতিরোধ করার জন্য, সেগুলোকে মোকাবিলা করার জন্য আজকের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বা কংগ্রেসের কাছে কিন্তু সেরকম কোনো কিছু আজকের নেই। আজকের আপনারা জানবেন যে রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ, বিশিষ্ট কংগ্রেস নেতা, তিনি কিন্তু এখন এই মুহূর্তে বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে কিন্তু প্রতি মুহূর্তে আরএসএসের বিরুদ্ধে কিন্তু তিনি আওয়াজ ওঠাচ্ছেন। আরএসএসের বিভিন্ন গোপন এজেন্ডা বা গোপন কাজকর্ম বা দেশ বিরোধী কার্যকলাপকে তিনি প্রতি মুহূর্তে কিন্তু চোখে আঙুল দিয়ে কংগ্রেস কর্মী বা সাধারণ আমজনতাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখনো পর্যন্ত বাকি সাধারণ কংগ্রেস কর্মীরা বা অন্যান্য কংগ্রেস নেতা বা অন্যান্য বিজেপি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই বা বিভিন্ন রাজ্যে যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু সেইভাবে আরএসএসের যে বিভিন্ন রকম যে ব্যবস্থাপনা, প্রচারণা, মাটি তৈরি, গ্রাউন্ড লেভেলের সমস্ত রকমভাবে তাদের যে নেটওয়ার্ক, সেগুলোকে মোকাবিলা করার জন্য তারা কোনো রকম বিধি ব্যবস্থা বা মেশিনারি আজকে তৈরি করে উঠতে পারেনি। এবং সেখানে আরএসএস বা বিজেপির যেটা মূল যে ভাবনা, যে সাম্প্রদায়িক মেরুকরণ বা বিভেদের বা বিভাজনের রাজনীতি, সেটাও কিন্তু তারা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। তাকে মোকাবিলা করার জন্য, অর্থাৎ তাদের যে চরম হিন্দুত্ববাদকে মোকাবিলা করার জন্য কংগ্রেস বা অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক সময় দেখা গেছে নরম হিন্দুত্বের পথকে গ্রহণ করেছে, কিন্তু সাধারণ হিন্দু জনমানুষ সেখানে চরম হিন্দুত্বকেই
বেশিরভাগ সময় গ্রহণ করেছে, নরম হিন্দুত্বকে তারা কিন্তু গ্রাহ্য করেনি। আপনারা জানবেন মধ্যপ্রদেশে বা আপনার রাজস্থানে বা ছত্তিশগড়ে বিভিন্ন সময় বিভিন্ন কংগ্রেসের যে শাসনকালে, বিশেষ করে ছত্তিশগড় এবং রাজস্থানে 2018 থেকে 2023 পর্যন্ত কংগ্রেসের সরকার সেখানে ক্ষমতায় ছিল, কিন্তু সেখানে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা কিন্তু এই রাজ্যগুলোতে দাপিয়ে বেরিয়েছে। তারা বিভিন্ন সময় মব লিঞ্চিং করেছে, বিভিন্ন সময় অজস্র ঘৃণা ভাষণ দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু কংগ্রেস সরকার সেই সমস্ত বিভেদকামী শক্তি বা সেই সমস্ত বিভেদকামী যে প্রচারণাগুলোকে কঠোর হাতে দমন করার কথা ছিল, তারা কিন্তু সেইভাবে কঠোরভাবে দমন করতে পারেনি। আরও মেরুকরণ হবে এই ভয়ে হয়তো। কিন্তু সামগ্রিকভাবে আপনারা দেখবেন যে আজকের আরএসএসের মেশিনারির পাশাপাশি আজকের যে বিজেপি বা সংঘ পরিবারের ঘনিষ্ঠ যে কর্পোরেট পুঁজি, সেখানেও কিন্তু একটা বড় ব্যবধান তৈরি করে দিয়েছে। আজকের বিশেষ করে ভারতবর্ষের যে মূল যে প্রথম শ্রেণীর যারা কর্পোরেট লবি বা আজকের পুঁজিপতি শক্তি, সেই আদানি, আম্বানি বা আরও যারা আছে, তারা সবাই আজকের কিন্তু এই বিজেপি বা সংঘ পরিবারের পাশে তারা অবস্থান করছে। ঠিক একইভাবে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকার, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরে এই কর্পোরেট ঋণ, লক্ষ লক্ষ কোটি টাকার কর্পোরেট ঋণ আজকের বিজেপি সরকার মুকুব করে দিয়েছে। ফলে সেই কর্পোরেট লবি সমস্ত টাকার থলে নিয়ে তারা বিজেপির পাশে, আরএসএসের পাশে দাঁড়িয়েছে। সেখানেও কিন্তু কংগ্রেস আজকের অনেকটাই ব্যাকফুটে। আপনারা জানেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচার চলছে ইলেকট্রাল বন্ড। সেখানে যে ইলেকট্রাল বন্ড বিক্রি হচ্ছে সারা ভারতবর্ষে, সেখানে বিজেপি একাই যে মোট বিভিন্ন পুঁজিপতি, শিল্পপতিরা যে ইলেকট্রাল বন্ড তারা কিনেছে, তার 80% হচ্ছে বিজেপিকে তারা সহযোগিতা করছে, বিজেপিকে তারা চাঁদা দিচ্ছে, অর্থ দিচ্ছে। মোট অর্থের 80% একাই বিজেপি শুধু পাচ্ছে। তারপর সিপিএম, সিপিআই, কংগ্রেস, তৃণমূল ইত্যাদি ইত্যাদি তারা সবাই মিলে বাকি 20% পাচ্ছে। অন্যদিকে আজকের আদানি এবং আম্বানি, এই দুটো বিজেপি বা আরএসএস ঘনিষ্ঠ যে আজকের পুঁজিপতি গ্রুপ, তারা আজকের গদি মিডিয়া তৈরি করেছে। শুধুমাত্র আদানি এবং আম্বানি মিলে প্রায় 28টা নিউজ চ্যানেল এই ভারতবর্ষে, এবং প্রত্যেকটা হচ্ছে লিডিং নিউজ চ্যানেল, তারা নিয়ন্ত্রণ করছে। তারা লাগাতারভাবে আজকের বিজেপির পক্ষে এবং আরএসএসের মতবাদের পক্ষে, আরএসএসের মতাদর্শ প্রচারের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে মোকাবিলা করার জন্য, তাকে আটকাবার জন্য আজকের কংগ্রেস বা অন্যান্য বিরোধী শক্তিগুলো কিন্তু সেইভাবে কিন্তু কোনো রকম বিকল্প মিডিয়া বা বিকল্প প্রচারণা ব্যবস্থাপনা সেখানেও কিন্তু তারা সেইভাবে তুলে আনতে পারেনি। এবং আজকের এই মুহূর্তে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বা রাজস্থানে বলা হচ্ছে কংগ্রেস হেরেছে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই তিনটি রাজ্যে কংগ্রেস 2018-তে তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তারা উঠে এসেছিল। মধ্যপ্রদেশে 2018 ইলেকশনে কংগ্রেস একাই সেখানে 114টা আসন জিতেছিল, বিজেপি সেখানে জিতেছিল 109টা আসনে। কিন্তু তারপরে ঘোড়া কেনা বেচা করে যেটা বললাম যে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা দখল করলেও কিন্তু এই 2023-এর নির্বাচনে মধ্যপ্রদেশে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কমেছে মাত্র 0.47%, অর্থাৎ 5 অর্থাৎ 0.5%-এরও কম তাদের ভোট কমেছে। অন্যদিকে রাজস্থানে তাদের ভোট কমেছে মাত্র 0.03, একেবারে সামান্য। এবং ছত্তিশগড়ে 0.36, 36% ভোট কমেছে। অর্থাৎ কংগ্রেসের ভোট খুব একটা কমেনি। অন্যান্য যে ছোট ছোট আঞ্চলিক দল ছিল বা বহুজন সমাজ পার্টি মতো দল বা বিভিন্ন রকম যে নির্দল প্রার্থীরা ছিল, সেই সমস্তগুলো শক্তি ভীষণভাবে হ্রাস পেয়েছে এবং সেই সমস্ত ভোটগুলো কিন্তু সবটাই বিজেপির বাক্সে গেছে বা বিজেপির ভোট ব্যাংকে পুষ্ট করেছে। ফলে সেখানে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। কংগ্রেসের ভোট পার্সেন্টেজ না কমার সত্ত্বেও আজকের বিজেপি এই তিনটে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের
অস্তিত্বের সংকটে বা বিপন্নতার মুখে তারা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিয়েছে। আপনারা জানেন একটা সময়ে বহুজন সমাজ পার্টি সারা ভারতবর্ষে তারা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছিল, বিশেষ করে কাশিরামের নির্দেশে এবং নেতৃত্বে। পরবর্তীকালে একাধিকবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছে মায়াবতী, কিন্তু মায়াবতীর বিরুদ্ধে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, বিশেষ করে ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্স বিভিন্ন সময়ে মায়াবতী বা তার ভাইয়ের বাড়িতে বিভিন্ন রকম ভাবে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে মায়াবতী বা বহুজন সমাজ পার্টির সারা উত্তরপ্রদেশে তো বটে, সারা ভারতবর্ষে তাদের রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক যে কার্যক্রম সেইভাবে চোখে পড়ছে না। ফলে দলিত ভোট ব্যাংক, আদিবাসী ভোট ব্যাংক সেটাও কিন্তু বিজেপির কাছে চলে যাচ্ছে। এবং বিশেষ করে আদিবাসীদের মধ্যে কাজ করার যে সংগঠন আদিবাসী কল্যাণ পরিষদ, তারা সারা বছর ধরে 5 বছর ধরে তারা মানুষের মধ্যে, আদিবাসীদের মধ্যে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন তারা সুচারুরূপে তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। অন্যদিকে কংগ্রেস বা অবিজেপি যে দল, অন্যান্য দলগুলো তারা কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোনো কার্যক্রম নিতে পারছে না। এখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বা প্রতিবেশী ঝাড়খণ্ড বা বিহারে, এখানে আমরা হয়তো আত্মতুষ্টি করতে পারি যে এখানে আমরা বিজেপিকে আমরা আসতে দিইনি বা আসতে দেব না, কিন্তু মনে রাখতে হবে এই ঝাড়খণ্ড, এই বিহার বা এই পশ্চিমবঙ্গে এখানে কিন্তু হয়তো বিজেপি এখানে তুলনামূলকভাবে দুর্বল, কিন্তু তারা কিন্তু বিজেপি দুর্বল হলেও আরএসএস কিন্তু দুর্বল নয়। তারা এই 3টি রাজ্যে দারুণভাবে ঘাঁটি গেড়েছে, দারুণভাবে তারা এগিয়ে চলেছে। আরএসএস এর বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনের তাদের শাখা এবং তাদের যে সদস্য সংখ্যা বিপুল ভাবে বেড়ে চলেছে। সাধারণ জনমানুষের মধ্যে ঘৃণা, বিদ্বেষ সেই সমস্ত শাখা বা সহযোগী সংগঠনগুলো ছড়িয়ে দিচ্ছে। ফলে বিজেপি তাদের রাজনৈতিক শাখা আরএসএস এর তাদের ক্ষমতা আসাটা খুব ভারী বা কঠিন হবে না আগামী দিনে, যদি এই আরএসএস এর যে সমস্ত দেশ বিরোধী বা বিভাজনমূলক, সাম্প্রদায়িকতামূলক, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রতার বিরোধিতাকারী বা ভারতবর্ষের সংবিধানের মূল যে স্পিরিট সেটাকে ধ্বংসকারী বা ভারতবর্ষের যে পার্লামেন্টারিয়ান ব্যবস্থা, যে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এগুলোকে শেষ করার জন্য বিজেপি এবং আরএসএস তৎপর। সেখান থেকে তার আরএসএস এর শাখা বা সহযোগী সংগঠনগুলোকে যদি ভীষণভাবে তাদের প্রতি নজর দেওয়া না হয়, তাদের সমস্ত দেশ বিরোধী বা দেশের মানুষের স্বার্থ বিরোধী বিভিন্ন কার্যকলাপকে যদি এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে মোকাবিলা করতে না পারে, তাহলে কিন্তু এই বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেও আগামী দিনে আরএসএস বা তাদের রাজনৈতিক শাখা বিজেপি সাফল্য পেতেই পারে, এটা বলাই বাহুল্য। তাই 2024 লোকসভা নির্বাচনের আগে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদেরকে বিশেষ করে যারা ভারতবর্ষকে ভালোবাসে, এই ফ্যাসিস্ট, এই সাম্প্রদায়িক, এই বিভেদকামী আরএসএস বা তাদের রাজনৈতিক শাখা বিজেপিকে পরাস্ত করতে কিন্তু আপনার এই আরএসএস এর সমস্ত শাখা এবং সহযোগী সংগঠনের কার্যকলাপকে কাউন্টার করার, মোকাবিলা করার, প্রতিরোধ করার যদি যথার্থ ব্যবস্থা এবং যথার্থভাবে সেইগুলোকে আটকানো না যায়, তাহলে কিন্তু বিজেপির বাড়বাড়ন্ত বা বিজেপির এই যে ক্ষমতা দখলের রাজনীতি, তাকে কিন্তু আটকানো কঠিন হবে।